মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ জনের আপিল। সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাসী সিইসি। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। নির্বাচনে ৭১ বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। নিরপেক্ষ প্রশাসন চায় জামায়াত এনসিপি। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। অনেক রকম চক্রান্ত আছে, সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুম ও আলামত নষ্টে শীর্ষে র্যাব, পিছিয়ে নেই পুলিশও। ৪০টি ডিটেনশন সেন্টারের সন্ধান, এখনও হদিস নেই ২৫১ জনের। নিখোঁজদের ৬৮ ভাগই বিএনপি নেতাকর্মী। পরিচয় মিলল অজ্ঞাত ৮ জুলাই শহীদের। রায়ের বাজারের গণকবর থেকে তোলা লাশ শনাক্তের ফল উপস্থাপন সিআইডির। বাকিদেরও পরিচয় নিশ্চিতের আশ্বাস। সব মিলিয়ে ইসলামী ব্যাংক থেকে দুদিনে ১০৭ কোটি টাকা তুললেন গ্রাহকরা। জমা ৪৪ কোটি। আস্থা ফিরেছে বললেন গভর্নর। ব্যাংক ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং মাদক মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে তোলা হলো মাদুরোকে। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মেক্সিকো, কলম্বিয়া, কিউবাতেও হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খেলার মাঠে। দেশ থেকে দেখা যাবে না আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বন্ধে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিঠির ভিত্তিতে কাজ শুরু করেছে আইসিসি। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। আইপিএল বয়কটের আলোচনায় সরগরম বাংলাদেশ ক্রিকেট। যে আগুনে ঘি ঢালেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে। পরদিন আসিফ নজরুলের কথা আমলে নেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমে জানান, খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। ঘোষণা দেন দেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি ভিত্তি পর্যালোচনা করবে তারা। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। ২৪ ঘন্টা না পেরোতেই এলো সুসংবাদ, দেশে বন্ধ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার। দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে আইপিএল সম্প্রচার বন্ধের এ আদেশ দেয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, আইপিএল সংক্রান্ত কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং তা প্রচারও করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে সুখবর আছে আরও একটা, যদিও সেটা এসেছে বর্ডারের ওপার থেকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যেতে না চাওয়ার বিষয়টা গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান একজন ভারতীয় নাগরিক এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হলেও জয় শাহকে এখন পক্ষেই পাবে বাংলাদেশ। কারণ আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের সরকার নিরাপত্তার কারণে ভিন্ন দেশে টিম পাঠাতে না চাইলে সেটাকে আমলে নিতে বাধ্য সংস্থাটি। এক্সপ্রেসের খবর, ইতোমধ্যে আইসিসির কর্মকর্তাদের বিশ্বকাপের নতুন সূচি করতে নির্দেশ দিয়েছেন জয় শাহ। বাংলাদেশের দাবি মানলে পাকিস্তান এবং বাংলাদেশ দুদলের জন্যই শ্রীলঙ্কাতে সব ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে। শুধু তাই নয়, কোন দল ফাইনালে উঠলে সে ম্যাচটাও ভারত থেকে সরিয়ে লঙ্কা দ্বীপে নিয়ে আসতে হবে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার মুস্তাফিজুর রহমান, তাই বাংলাদেশ সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি যে পথেই হাঁটুক, ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকবে ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের বাংলাদেশ সফরও এখন অনেকটাই অনিশ্চিত। রাজনৈতিক প্রতিহিংসা সীমান্তের কাঁটাতার পেরিয়ে এখন ক্রিকেট মাঠে। আইপিএল থেকে মোস্তাফিজের নাম সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচারই বন্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। সরকারের এমন শক্ত অবস্থানে খুশি বিসিবি। জাতীয় দলের তারকার মানহানির ব্যাপারে জিরো টলারেন্সের সিদ্ধান্ত বোর্ড সভাপতির। মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার।
এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। আইসিসিকে পাঠানো চিঠির জবাব আসতে পারে মঙ্গলবার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে পথেই হাঁটুক, ভারতে না যাবার ব্যাপারে নিজেদের অবস্থান বদলাতে চায় না ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন। যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের মুখোমুখি অবস্থানে সে সিরিজ আয়োজনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আপাতত বিশ্বকাপের ওপরই নিজেদের সর্বোচ্চ মনোযোগ রাখতে চাচ্ছে বিসিবি। রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভারতের বিকল্প নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে বিসিবি। উল্লেখ্য, গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে অস্বীকৃতি জানায় বিসিসিআই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে আপিল করেছেন ৪২ জন। কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সিইসি জানিয়েছেন এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। এদিকে যাচাই বাছাইয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বাদপড়া প্রার্থীরা। সারা দেশে ২,৫৬৮ জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রোববার ১,৮৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আর ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তিরা। আবেদন কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিলের জন্য অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে। ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। ইলেকশন কমিশন আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন এই 1% জনসমর্থন আদায় করার কথা বলে। আমি যখন ওটা দাখিল করতে যাব, আমাদের উপর হামলা হয়ে আমাদের অনেকগুলা পেজ তারা ছিনিয়ে নিয়ে যায়। এখনো মব চলতেছে। বড় বড় দলের প্রার্থীরা আমাদের ছোট দলগুলোর উপরে সরাসরি ওনারা হস্তক্ষেপ করছে। ইসির নিরপেক্ষতায় আপিলে প্রার্থীদের ফিরে পাওয়ার আশার কথাও জানান আবেদনকারীরা। আমার নামে কোনো মামলা আছে কিনা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি। এই ত্রুটিতে আমাকে বাতিল করা হয়েছে। আপিলটা গ্রহণ হলে আমি আমার মনোনয়নটা পেয়ে যাব। তবে বাধা এবং হামলায় কারো অভিযোগ আপিলে থাকলে তা আমলে নেবে কমিশন। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তের সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে সকালেই আপিল গ্রহণস্থল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে জানান তিনি। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখ প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি জানান, সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অটল। এছাড়া শিগগিরই হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ভোট বানচালের চেষ্টা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর
যে কোনো চেষ্টা, প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোট কেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। কোনো দলে যেন ফ্যাসিবাদের দোসরদের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের ভয়াবহতা সম্পর্কে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আইসিসি আয়োজিত মকসভায় একথা বলেন তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ৭১-এর বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে তা নিশ্চিতে তারেক রহমানকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে প্রতিদিনই শোক ও সমবেদনা জানাচ্ছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। এরই ধারাবাহিকতায় সোমবার শোক বইয়ে স্বাক্ষরের পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামপন্থীদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও আসেন শোক জানাতে। ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট এইটা যাতে আর কখনো তৈরি না হয়, তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য সেটা আমরা লড়াই চালিয়ে যাব। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। এদিকে রাজধানীর একটি হোটেলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত শোক সভায় যোগ দেন দেশের সব ব্যবসায়ী সংগঠনের নেতা ও শিল্প উদ্যোক্তারা। এ সময় বিএনপি নেতারা বলেন, শুধু গণতান্ত্রিক উন্নয়নই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। সব অর্থনৈতিক সংস্কারের পেছনে শুরুতে জিয়াউর রহমান সাহেব, পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র চলছে। চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে ব্যবসায়ী সহ সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। শুধু গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক নয়, বেগম খালেদা জিয়া দেশের সমৃদ্ধশালী অর্থনীতির প্রতীক ছিলেন বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আমাদের আরেকজন আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। রবিন, একটু বলবেন যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে যে আপিল প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে আসলে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের সবাইকে আপিল করছে নাকি কেউ কেউ মেনে নিয়েছেন? না, যেহেতু আমরা জানি যে ৭০০-র বেশি মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে যাচাই বাছাই প্রক্রিয়ায়, তো আজকে কিন্তু মনোনয়নপত্রে এই যে সিদ্ধান্তগুলো ছিল রিটার্নিং কর্মকর্তাদের, তার বিরুদ্ধে আপিল করার আজকে পয়লা দিন এবং এটি ৯ তারিখ পর্যন্ত চলবে। তো আজকে পয়লা দিনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ৪২ জন সেই যেই আদেশটি ছিল তার বিরুদ্ধে আপিল করেছেন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে আলোচিত প্রার্থীদের মধ্যে আজকে একজন ছিলেন যে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী, যে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা, এবং আজকে এই ৪২ জন প্রথম দিন আপিল করেছেন। ধাপে ধাপে হয়তোবা যে সামনের দিনগুলোতে আরও এরকম প্রার্থীদেরকে আমরা দেখতে পাবো যারা প্রার্থিতা ফিরে পেতে তারা আপিল করবেন। এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি আসলে যে আত্মপ্রত্যয়, সেই বিষয়টি তার মধ্যে একটি আত্মবিশ্বাসের ছাপ আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই যে জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে
26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে আজকে কিন্তু নির্বাচন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টাও সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ভোট বানচালের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সবগুলো আইনশৃঙ্খলা বাহিনী যেন সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরো সক্রিয় হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখলাম জামায়াত এনসিপি জোট থেকে কিছু রাজনৈতিক দলের প্রতি সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ করা হচ্ছে, সেই ক্ষেত্রে বিএনপির বক্তব্য কি? বিএনপির পক্ষ থেকে যদিও আসলে এই নিয়ে সরাসরি কোনো জবাব দেওয়া হয়নি, তবে বিএনপির পক্ষ থেকে কিছু কিছু অভিযোগ এসেছে এবং তাদের জায়গা থেকেও কিছু বক্তব্য এসেছে। সেই জায়গাতে আমরা আজকে বিএনপির একজন নেতাকে দেখেছি, তিনি যে অভিযোগটি করেছেন যে নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির একটি চেষ্টা করা হচ্ছে, এমন একটি অভিযোগ তিনি করেছেন এবং সেই জায়গাতে তিনি বলেছেন যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে তাহলে নির্বাচন আয়োজনে যে কোনো বাধাই কাজে আসবে না। আর আরেকজন বিএনপি নেতা আজকে বলেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষই জয়ী হবে এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে বাংলাদেশকে ঘিরে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, তো সেই ষড়যন্ত্র চক্রান্তগুলো রুখিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এবং আরেকটি বিষয় যে আপনাদেরকে উল্লেখ করতে চাই যে আজকে বামপন্থীদের একটি মোর্চা অর্থাৎ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা আজকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন এবং সেখানে তারা ৭১ বিরোধী শক্তিকে ঠেকাতে তারেক রহমানের ভূমিকা তারা চেয়েছেন আর কি। তো জামায়াত এনসিপি আসলে অভিযোগটা মূলত কোন প্রেক্ষিতে করেছে, কেন করেছে? জামাত এবং এনসিপি মূলত যে নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থা ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে। জাফর, আমরা এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত কথাবার্তা বলবো, আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। দর্শক যদি জানাতে চাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন এখনো হয়নি বলে মনে করছে জামাতে ইসলাম। অন্যদিকে এনসিপি নেতারাও কিন্তু যে অনেক অভিযোগ করেছেন নির্বাচন আয়োজন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে। এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর আমরা ফিরবো আলোচনায়। দেশের মানুষ কি চায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আজাদী যাত্রার শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা বলেন প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই, দেশে আবারও ফ্যাসিবাদ তৈরির শঙ্কা তৈরি হয়েছে। খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের, কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায় এটা বাংলাদেশে সঠিক না। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। এদিকে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত হয় নির্বাহী পরিষদের বৈঠকে জামাত নেতারা অভিমত দেন এখনো ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু কর্মকর্তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। এ সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সরকারকে। সময় সংবাদ, ঢাকা। জাফর, জানাতেন জাফর, আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে আসলে যে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ তারা দুজনেই কিন্তু কথাবার্তা বলেছেন এবং সেখানে যে নির্বাচন ব্যবস্থায় যে নানা ধরনের যে দুর্বলতা সেগুলোর অভিযোগ করেছেন এবং সেই জায়গায় তারা যে কথাটি বলেছেন যে নির্বাচন কমিশন দিন দিন আস্থা হারাচ্ছে এবং প্রশাসন ও বিএনপির দিকে হেলে পড়েছে বলে এনসিপির পক্ষ থেকে এনসিপির নেতারা অভিযোগ করেছেন এবং তারা আরও যেটি বলেছেন যে প্রশাসনের মধ্যে যেটি দেখা যাচ্ছে যে একটি দলকে শর্তহীনভাবে সমর্থন দেওয়া হচ্ছে, যদি এরকম চলতে থাকে তাহলে আর নির্বাচনের প্রয়োজন কি, এমন প্রশ্ন কিন্তু এনসিপির পক্ষ থেকে তোলা হয়েছে এবং সেই জায়গায় তারা বলছেন যে প্রশাসনের মধ্যে আসলে যে একটি দলকে তোয়াজ করার প্রবণতা দেখা যাচ্ছে এবং সেই জায়গায় আরেকটি ফ্যাসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ যাচ্ছে, এমন মন্তব্য কিন্তু এনসিপির পক্ষ থেকে এসেছে এবং যে প্রশাসনের নগ্ন ভূমিকা পালন করছে এমন অভিযোগ করে এনসিপি নেতারা বলেছেন যে গত তিনটি এই যে প্রশাসনের বর্তমান ভূমিকা সেটি গত তিনটি নির্বাচনের কথাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে, যে তিনটি নির্বাচন নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। অন্যদিকে জামাতের পক্ষে যে কথাটি বলা হচ্ছে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকেও আজকে করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে সরকার কি বেসি থেকে কোনো পাল্টা বক্তব্য দেওয়া হয়নি? সরকারের পক্ষ থেকে যদিও বারবার কিন্তু একটি কথা বলা হচ্ছে
যে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য এবং ইতিহাসের এমন নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবার এমন কথাও বলা হচ্ছে যে আগামী সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন, এমন অভয় বার্তা কিন্তু অভিযোগের প্রেক্ষিতে কোনো পক্ষ থেকে- অ্যাকশন কি আছে সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে? এখনো পর্যন্ত কিন্তু যেহেতু অভিযোগগুলোকে নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু সরাসরি কোনো বক্তব্য এখনো পর্যন্ত আসেনি। যেটি ধারণা করা হচ্ছে বা যেটি এমন দৃষ্টিকোণ থেকে দেওয়া হচ্ছে যে এগুলো হয়তো বা যে নিছকই রাজনৈতিক বক্তব্য, এমনটি কিন্তু অনেক জায়গাগুলো থেকে ভাবা হচ্ছে। তো সামনের দিনগুলোতে হয়তো বা এরকম কোনো ব্যবস্থা দেখা যেতে পারে যদি অভিযোগগুলো আরো গুরুতর আকারে আসতে শুরু করে এবং অভিযোগগুলো যদি আরো বাড়তে থাকে। অনেক ধন্যবাদ ফারুক ভূঁইয়া রবিন আপনাকে। আমাদের আপনাকে সঙ্গে যুক্ত ধন্যবাদ, ছিলেন জাফর। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন নির্বাচনকে কেন্দ্র করে আজকের দিনের যে ঘটনাপুঞ্জি সে বিষয়ে বিস্তারিত। এদিকে নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোট বানচালের কোনো চেষ্টাই কাজে আসবে না। জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বন্দুক দিয়ে নয়, জনগণের ওপর ভর করেই অধিকার আদায় সংগ্রাম করে গেছেন বেগম জিয়া। জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। জানা যায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই আসেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। যখন মারা গেছে তখন আসতে পারি নাই, চেষ্টা করছিলাম, জানাজাতে আসছি, অবশ্য মাটি দিতে পারিনি আর কি। তো এখানে আসছি কবর জিয়ারত করার জন্য। এখানে দোয়া দরুদ পড়লাম এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করিলাম। ত্যাগ এবং তার দেশপ্রেম এই দুইটাই আমাকে সবথেকে বেশি তাকে মহান করে তুলছে আমার কাছে। বেগম খালেদা জিয়ার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছে। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন বেগম জিয়া, প্রমাণ করেছেন দেশের স্বার্থ সবার আগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন। বেগম খালেদা জিয়াকে হারিয়ে বাংলাদেশ জনগণের অভিভাবক হারিয়েছে। ম্যাডাম যা চলে গেছেন, উনি প্রমাণ করে গিয়েছেন উনি বিএনপির নেত্রী না, পুরো সারা বাংলাদেশের মানুষের নেত্রী। লক্ষ লক্ষ দলমত নির্বিশেষে ওনার জানাজায় এসেছেন। নেতারা বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে। সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ নেতাদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। মোহাম্মদপুরে জুয়েলারি দোকানে ডাকাত দলের হানা, 70 ভরি স্বর্ণ, 600 ভরি রূপা লুট। ভাঙতে না পেরে নিয়ে গেল সিন্দুক। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও আলামত নষ্টে শীর্ষে ছিল র্যাব, পিছিয়ে নেই পুলিশও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে 40টি ডিটেনশন সেন্টারের সন্ধান। এখনও খোঁজ মেলেনি 251 ব্যক্তির, যার 68 ভাগই বিএনপির নেতাকর্মী। গুম এক বিভীষিকাময় শব্দ। রাজনৈতিক ভিন্নমত দমন কিংবা কণ্ঠরোধ করতে এক চরম হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালা থেকে কেউ কেউ ফিরে এলেও আজও হদিস মেলেনি অনেকের। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে জড়িত র্যাব, 23% পুলিশ। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর সংশ্লিষ্টতাও রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় 113টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল।
এদিন 1569টি গুমের ঘটনা নিশ্চিত করে তদন্ত কমিশন, যাদের মধ্যে 251 জন এখনও নিখোঁজ। লাশ উদ্ধার করা হয় 36 জনের, যার মধ্যে 68% বিএনপির এবং 22% জামায়াত শিবিরের। তখনকার যে রেজিম তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল ডিসিডেন্টস মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াত ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। তদন্তে 222 জনকে জিজ্ঞাসাবাদ করে কমিশন। এ সময় খোঁজ পেয়েছে 40টি বন্দিশালার। ডিজিএফআই ও র্যাব পরিচালিত জিআইসি ও টিএফআইসি, র্যাবের সদর দফতর ও ব্যাটালিয়ন, এনএসআই, ডিবি, সিটিটিসি, পুলিশ লাইন সহ ভুক্তভোগীদের শনাক্ত করা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনা 2 থেকে 5 দিনের গুমের অভিযোগগুলোর তদন্তে ব্যবস্থা নিতে আলাদাভাবে চিঠি পাঠানোর পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে অগ্রগতি জানাতে প্রতিবেদনে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় কমিশন। করাসহ স্বীকৃত রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের গণকবর থেকে 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে। কবর বুঝিয়ে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অজ্ঞাতনামা বাকিদের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ কান্না স্বজন হারানোর নয়, স্বজনের কবর খুঁজে পাওয়ার। জুলাই গণ অভ্যুত্থানে নিখোঁজ হওয়ার 1.5 বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও সন্ধান মেলেনি। অবশেষে দেখা মিলল সে আদরের সন্তানের কবরের। কাপড়ের ব্যবসায়ী সোহেল রানা 2024 সালের 18 জুলাই আন্দোলনে গিয়ে শহীদ হন। তার মমতাময়ী মা কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন। পাশের কবরেই শায়িত শহীদ ফয়সাল সরকার। তার মা এখনো মেনে নিতেই পারছেন না তার কলিজার টুকরো এই পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছেন অনন্তকালের যাত্রায়। শহীদ পারভেজ ব্যাপারীর মায়ের এই আর্তনাদ যেন থামছেই না। মাত্র 23 বছরেই সবাইকে ছেড়ে চলে যাবেন মেনেই নিতে পারছেন না মা শামসুন নাহার। আমাকে যেরকম কষ্ট লাগে কি ওর আল্লাহ কষ্ট দিয়েন না। সকালে আনুষ্ঠানিকভাবে পরিচয় শনাক্তের তথ্য তুলে ধরেন সিআইডি প্রধান সিবগাতুল্লাহ। বলেন, আন্তর্জাতিক প্রটোকল মেনেই মৃতদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, সকল শহীদের পরিচয় শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে সরকার। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় সরকার উপদেষ্টা। শহীদদের আত্মা শান্তি পায় আর তাদের পরিবার পরিজন পাক আমাদের গভীর সম্মান। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। অজ্ঞাতনামা মৃতদেহ পরিচয় শনাক্তের কার্যক্রম গত 7 ডিসেম্বর শুরু হয়ে চলে 25 ডিসেম্বর পর্যন্ত। 21 দিনের কর্মযজ্ঞের পর 8 শহীদ পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বজনদের। এর মাধ্যমে অবসান ঘটেছে 1.5 বছরের। এখনও বাকি 106 জনের পরিচয় শনাক্তের কাজ। সিআইডি জানিয়েছে, যাদের স্বজনরা এখনও নিখোঁজ আছে দ্রুত ডিএনএ নমুনা সিআইডির কাছে জমা দিতে। হয়তোবা তারাও পেতে পারেন তাদের স্বজনদের খোঁজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিমানের টিকিট ব্যবস্থাপনায় প্রতারণা ও হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থার বিধান করা হয়েছে। এতে বন্ধ হবে সিন্ডিকেট। 1 জানুয়ারি যৌক্তিক বিমান ভাড়া, টিকিটের স্বচ্ছতা আনা ও যাত্রী সেবা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ ও ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। আমি ম্যাডাম সেক্রেটারিকে আপনার সচিব বলেন, অধ্যাদেশ দুটি বাস্তবায়ন হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা হবে। এতে হয়রানি মুক্ত সেবা পাবেন যাত্রী ও অভিবাসীরা। এই দুটি অধ্যাদেশের মাধ্যমে দেশের বিমান পরিবহন ও ট্রাভেল এজেন্সি খাতে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পাশাপাশি অভিবাসী কর্মীদের ন্যায্য অধিকার সংরক্ষিত হবে এবং যাত্রী সেবা হবে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব। টিকিট বিতরণে স্বচ্ছতা, ন্যায্যতা নিশ্চিত করতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম GDS নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, যা টিকিট ব্লকিং,
কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য বৃদ্ধি প্রতিরোধ করবে। বিমানের টিকিট ব্যবস্থাপনায় প্রতারণা ও হয়রানি বন্ধে অধ্যাদেশে কঠোর ব্যবস্থা রাখার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এবার বন্ধ হবে সিন্ডিকেটও। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর কার্ডধারী যারা যাত্রী আছেন, এনাদের উৎস দেশ অথবা গন্তব্য দেশ ব্যতীত কোথাও থেকে ওনারা টিকিট কাটতে পারবেন না। এয়ার অপারেটর, ট্রাভেল এজেন্ট সকলকে সম্পৃক্ত করে একটা জবাবদিহিতামূলক অবস্থার সৃষ্টি করার চেষ্টা করেছি, যার বিনিময়ে সিন্ডিকেশন যেভাবে হতো তাদের দুর্বৃত্তায়নের কাজকে আমরা জটিল করে দিয়েছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। না, পাবো না। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে পৌষের মাঝামাঝি শীতের দাপট, উত্তরের হিম বাতাসে জবুথবু জনজীবন। 12 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ। এবার বাণিজ্যের সংবাদ। সম্মিলিত ইসলামী ব্যাংকে দুদিনে 107 কোটি টাকা তুললেন গ্রাহকরা, জমা হয়েছে 44 কোটি। বিষয়টিকে নতুন ব্যাংকের ওপর মানুষের আস্থা হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় সৎ কর্মকর্তাদের মূল্যায়নের পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনার বার্তাও দেন তিনি। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত মাত্র 3 কার্যদিবস চলমান ছিল। তার মধ্যে প্রথম দুদিনে 13,314টি লেনদেনে 107 কোটি 77 লাখ টাকা তুলে নেওয়ার বিপরীতে 5 ব্যাংকের শাখাগুলোতে 44 কোটি টাকা নতুন আমানত যুক্ত হয়েছে। এসব জমা করা অর্থে প্রথম দিন থেকে বাজার ভিত্তিক মুনাফা যোগ হবে এবং যে কোনো সময় তুলে নিতে পারবেন গ্রাহকরা। অন্যদিকে 2 লাখ টাকার কম আছে 95% আমানতকারীর। এর বাইরে বড় অঙ্কের গ্রাহকদের অপেক্ষা করতে হবে 2 বছরের বেশি। একই সঙ্গে ডায়ালাসিস ও ক্যান্সার রোগী গ্রাহকদের জন্য তথ্য জমা দিলে পুরো আমানত দেওয়া হবে বলে জানান গভর্নর। ক্যান্সারে আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিস করেন তাদেরকে কিন্তু পুরো টাকাই উইথড্র করার সুযোগ দেওয়া হচ্ছে। আবেদন করবেন এবং প্রমাণ করবেন যে তারা ক্যান্সারে আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিস করছেন, ডক্টর সার্টিফিকেট সহ। অ্যাকাউন্ট হোল্ডার নিজে হতে হবে, আত্মীয় স্বজন হলে হবে না। সেভিংসের এগেইনস্টে যে সমস্ত মুনাফার হার এটাও ইতিমধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং একটা মার্কেট রেটের ভিত্তিতেই করা হয়েছে, বিশেষ করে শরিয়া প্রতিপালন সাপেক্ষে। ব্যাংকের কার্যক্রম শুরু করাতেই থেমে থাকবে না। সৎকর্মীদের মূল্যায়নের পাশাপাশি ফরেনসিক অডিটের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান গভর্নর। আগের বোর্ডই হোক বা যেসব ঋণ গ্রহীতা বিভিন্নভাবে জাল চতুরির মাধ্যমে টাকা নিয়ে গেছে, অথবা ব্যাংকের ভিতরে কোনো কর্মকর্তাও হোক, তাদের যোগসাজশে তাদেরকে চিহ্নিত করা, রিপোর্টটা নিয়ে তদন্তকারী প্রতিষ্ঠানের খাতে দিয়ে দিব। এদিকে নানা বাধা দেয়া হলেও নবগঠিত ব্যাংকে এই মুহূর্তে রেমিটেন্স প্রবাহ বাড়ানো, বাণিজ্যিক কার্যক্রম সচল রাখা ও সরকারি লেনদেন সচল করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেইভাবে রাখতে পারবো না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক, এমনটাই জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেন, যেসব প্রার্থীর সম্পদে অসঙ্গতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের নতুন গেজেটে দুর্নীতিবাজরা ছাড় পাবে এমন কোনো শঙ্কা থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের দাখিল করা হলফনামা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বর্তমান রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান জানান, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদককে জানাতে বলা হয়েছে ইসিকে। এই নির্বাচনের সময় আমাদের অবৈধ অর্থের একটা ফ্লো তখন বেশি রকম হয়। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে পরীক্ষা করে আপনারা যদি কোনো স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। আমরা আমাদের অন্যান্য কর্মকাণ্ড খানিকটা কমিয়ে নিয়ে এসে হলো এই সময়টায় এই কাজটা আমরা করে যাব। এদিকে দুদকের সংশোধিত আইনে অপরাধ স্বীকার করে জরিমানা দিয়ে মাফের বিধান প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, দুর্নীতি আপোষযোগ্য নয়, প্রয়োজনে এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখে আমরা আমাদের বেসিক যে চিন্তা দুর্নীতির সাথে আপোষ নাই,
আমরা সেখানেই থাকবো। গত 23শে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশোধন করে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 70 ভরি স্বর্ণ ও 600 ভরি রূপা ডাকাতি করা হয়েছে। ভাঙতে না পেরে 4 লাখ টাকা সহ সিন্দুক তুলে নিয়ে গেছে ডাকাত চক্রটি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে গোয়েন্দা বিভাগ ও পিবিআই। 50 ভরি আছে কাস্টমারের আর আমার ব্যক্তিগত, দুইটা মিলে 50 ভরির মতো আছে। আর বন্ধকের আছে 20 ভরি। হ্যাঁ, এই মোট 70 ভরি। আর রূপা আছে 600 ভরি। হ্যাঁ, আর কিছু ক্যাশ টাকাও ছিল। তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ। ডাকাত চক্র শনাক্তে নেওয়া হচ্ছে প্রযুক্তির সহায়তা। খোঁজখবর নিচ্ছি আসলে মার্কেটের অতীত ইতিহাস কিংবা অতীতে এই এলাকায় মানে কারা এরকম ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল। সিসি ক্যামেরা ফুটেজগুলো বিশ্লেষণ করে আমরা তারপরে আর কি ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এই ঘটনার আড়ালে কারা আছে। জড়িতদের ধরতে পুলিশের অন্য ইউনিটের পাশাপাশি কাজ করছে পিবিআই। আমরা যেমন কাজ করতেছি, ডিএমপি কাজ করতেছে, থানা কাজ করতেছে এবং সিআইডি কাজ করতেছে। ঠিক আছে, আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করতেছি। আমরা আশা করি এগুলো ডিটেক্ট করতে পারবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে, আমরা আশা করি পারবো। পুরো ঘটনাটি ঘটে মাত্র 4 মিনিট 42 সেকেন্ডে। দোকানি জানান, চুরি যাওয়া অলংকারের বাজার মূল্য প্রায় 1,80 লাখ টাকা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে 2 নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় KR শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ক্ষতবিক্ষত অবস্থায় খালেক ও সাইফুলের লাশ উদ্ধার করা হয়। কর্মীরা জানান, রোববার মধ্যরাতে ঘন কুয়াশার মধ্যে তীরে নোঙর করার সময় দিক ভুল করে একটি জাহাজ ধাক্কা দিলে মৃত্যু হয় বোটে থাকা 2 নিরাপত্তা কর্মীর। তবে শিপইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাতের হামলা থেকে বাঁচতে সাগরে 2 নিরাপত্তা কর্মী ঝাঁপ দিলে ঘটে এই দুর্ঘটনা। দেশজুড়ে অব্যাহত রয়েছে কনকনে শীত। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। রাজশাহী বিভাগের 8 জেলার পাশাপাশি আরও 4 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। ভোরের কুয়াশায় ঢাকা সড়ক মাঠঘাট। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা। হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কুয়াশার জন্য বিঘ্ন ঘটছে যান চলাচলে। অত্যধিক কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, গতবার থেকে অনেক বেশি ঠান্ডা এখানে। হ্যাঁ, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, ঘন কুয়াশা আবৃত। প্রচন্ড হাড় খাওয়ানো শীত, শীতে মানুষ খুব কষ্ট পাচ্ছে। ঘন কুয়াশায় প্রতিদিনই পাটুরিয়া, দৌলদিয়া, আরিচা, কাজিরহাট এবং দাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌ রুটে 8 থেকে 10 ঘন্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পরিবহনের যাত্রী ও চালকেরা। প্রচুর কুয়াশার কারণে ফেরি চলছে আবার চলছে না। সবাই আর কি খুব দুর্ভোগের ভিতরে আছে, যাত্রীরা, মহিলারা, বাচ্চারা। কুয়াশা হলে ফেরিওয়ালারা কি করবে? স্টাফরাই প্রচন্ড হাড় কাঁপানো শীত, শীতের ভেতরে খুব কষ্ট হচ্ছে আমাদের। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলা সহ রাজশাহী বিভাগ দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে কনকনে ঠান্ডায় মাদারীপুরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বেডের তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি হাসপাতালে। বেশি জটিলতায় শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন 1.5 থেকে 2,000 মানুষ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। তানজিল হাসনাত, সময় সংবাদ। মাদক চোরাচালানের অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে তোলা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় দুপুর 12টায় তাকে বিচারকের সামনে হাজির করা হবে। এদিকে ভেনেজুয়েলা নিয়ন্ত্রণে কারাকাসের কাছ থেকে সহযোগিতা না পেলে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোতে হস্তক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ গ্রেফতার করে নিউ ইয়র্কে আনার 48 ঘন্টার মধ্যেই তার বিচার কাজ শুরু হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকালে তাকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। দুপুর 12টায় বিচারকের সামনে হাজির করার কথা রয়েছে, যেখানে তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ তুলে ধরা হবে। এদিকে সুইজারল্যান্ডে মাদুরোর থাকা যাবতীয় সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দের ঘোষণা দিয়েছে সুইস সরকার।
এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিক সহ অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কারাকাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ঘনিষ্ঠ মিত্র দেশ কিউবার বহু যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। কিউবার সংবাদ সংস্থা জানায় ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটির সামরিক বাহিনীর পক্ষে মিশনে অংশ নিতে গিয়ে ওই যোদ্ধারা নিহত হন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদক পাচার দমন ও ভেনেজুয়েলার তেল শিল্পে বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে দেশটি বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে কারাকাস সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় সামরিক হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হয়েই সুর নরম করেন ডেলসি রদ্রিগেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার লক্ষ্যে কাজ করবেন বলেও উল্লেখ করেন রদ্রিগেজ। সামরিক অভিযানে রাজধানী কারাকাস থেকে বাবাকে তুলে যুক্তরাষ্ট্রে নেয়ার পর অবশেষে মুখ খুলেছেন নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। এক ভিডিও বার্তায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা বলেন গুয়েরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বাসঘাতক কারা ছিল তা ইতিহাস বলে দেবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে 42 জনের আপিল, সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাসী সিইসি। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং 71 বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির, নিরপেক্ষ প্রশাসন চায় জামায়াত এনসিপি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়।